দেশের সামষ্টিক অর্থনীতি ও আদানি পাওয়ারে বিল পরিশোধ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এসময় বাণিজ্যে। আমরা শুরুতে একটু আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি আমরা যেভাবে দেখছি, একদিকে রেমিটেন্স, অন্যদিকে এক্সপোর্ট, রপ্তানি আয়, সব মিলে কেমন মনে করছেন? দেখুন, সামষ্টিক অর্থনীতির স্বাস্থ্য কিন্তু নির্ভর করে মূলত রিজার্ভ উপর, এবং রিজার্ভ দীর্ঘদিন থেকে একটা ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল। সেটি সাম্প্রতিক সেটি বাড়ছে এবং গ্রাজুয়ালি বাড়ছে বলবো। সেখানে ভূমিকা রাখছে রেমিটেন্স, কারণ রেমিটেন্স হচ্ছে যে কোনো ধরনের মানে প্রপার চ্যানেলেই আসছে এখন, সেটাকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেদিক থেকে একটা ইতিবাচক দিক। পাশাপাশি আমাদের গ্রাজুয়ালি কিন্তু এক্সপোর্টও বাড়ছে। তা সেটা এই ট্রেন্ডটাকে ধরে রাখতে হবে, মূল কথা হচ্ছে ধরে রাখতে হবে। আর পাশাপাশি দীর্ঘদিন আমাদের কিন্তু আমদানির উপর নানান ধরনের বিধিনিষেধ ছিল। সেই বিধিনিষেধটা আস্তে আস্তে কিন্তু এটা উঠিয়ে যাচ্ছে, এবং যেটা আপনাদের যে আলোচনায় আমি শুনলাম যে মাত্র 14টা বিলাসদ্রব্যর বাদে সবগুলোর উপর উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু বিশেষ করে আমদানি ব্যয়টা পরিশোধের কিন্তু সমস্যা আর হচ্ছে না, হবে না, এবং সে কারণে কিন্তু অর্থনীতিতে একটা গতি ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। কারণ আমাদের রপ্তানি যদি বাড়ে তাহলে কিন্তু সেদিক থেকে আমদানিও বাড়বে, কারণ রপ্তানি বাড়লে বিশেষ করে রপ্তানির জন্য যে র মেটেরিয়ালস সেটাও কিন্তু আমাদের আমদানি করতে হয়। তারপরে মেশিনারিজ, ক্যাপিটাল গুডস সেটাও আমরা আমদানি করতে হয়। তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু এখন কোনো ধরনের বাধা থাকবে না। সেদিক থেকে আমি মনে করি এটি একটি ইতিবাচক দিক। এবং পাশাপাশি যদি অন্য বিষয়গুলো নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কিছুটা হলেও এখনো অনিশ্চয়তার মধ্যে কিন্তু আছি। যেমন বলি আমি যে আমাদের আজকে আমি পত্রিকায় দেখলাম কিংবা গতকাল যে আমাদের প্রাইভেট সেক্টরের যে ঋণের মানে কি বলবো রেটটা, সেটি কিন্তু আরও কমেছে, অর্থাৎ 7.5 থেকে 6.5-এ এসছে। তো এইটা মানে হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যদি ইনভেস্টমেন্ট কমে যায় তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থানের যে চাপ পড়ে এবং মূল্যস্ফীতি কিন্তু আসলে বেড়ে যায়। এখানে সবচেয়ে বড় সংকটের কথা বলা হচ্ছে যে উচ্চমাত্রার সুদ। এটা আসলে কিভাবে এটা গভর্নর সাহেবকে আমরা আসলে বিভিন্ন সেমিনারে বলা হয় যে উনি আরেকটু দেখতে চাচ্ছেন যে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত যে মূল্যস্ফীতি সেই জায়গায় যেতে পারেননি। সে কারণে যদিও আমরা বলি যে এটা খুব একটা কাজ দিচ্ছে না, হ্যাঁ, বিশেষ করে মনিটারি পলিসির মাধ্যমে কাজ দিচ্ছে না, সেখানে ফিসক্যাল পলিসির সঙ্গে মনিটারি পলিসির একটা সমন্বয় প্রয়োজন। সেই জায়গায় তো কিছুদিন আগে আপনি দেখছেন যে এনবিআর এর যে সমস্যাটা এখনও চলছে, এবং আমাদের যে রেভিনিউ কালেকশনের টার্গেট একেবারে কি বলবো যে খুব খারাপ অবস্থা আর কি। হ্যাঁ, যেমন গত কয়েকদিন আগে যেমন 38% টার্গেট থেকে কম অর্জন হয়েছে। এবং আরও যে আপনাদের আলোচনায় দেখলাম যে আমাদের বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক যে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যে 75% যদি টার্গেট করা না যায় তাহলে কিন্তু 75% কমে যাবে রেভিনিউ। তো এইসব জায়গা থেকে, কারণ রেভিনিউ কমে গেলে তো সরকারকে তো চলতে হবে, শুধু সেদিক থেকে একটা অনিশ্চয়তা আছে। এই ভঙ্গুর অবস্থা থেকে এক বছরের যে অবস্থা এখন টার্ন ঊর্ধ্বমুখী আমাদের, সেই প্রবৃদ্ধি ধরে রাখতে গেলে আপনি কি মনে করেন? রাজস্বতে যে কর জালটা ছড়িয়ে দেওয়া, সম্প্রসারণ করার কথা আমরা কয়েক বছর শুনে আসছি, সেটির কি অবস্থা করতে হবে? আর অটোমেশন একটা বড় একটা, হ্যাঁ, অটোমেশনের কথা তো বলাই হচ্ছে। এটা অটোমেশনটা আমরা আসলে ইনফরমেশনটা পাচ্ছি না যে কোন অবস্থায় কতটুকু কাজ হচ্ছে। আর নেটের বাড়ানোর কোনো ধরনের স্ট্র্যাটেজিটাও এখন পর্যন্ত এবারকার বাজেটে কিন্তু পাইনি, যে কর জালটা যে বাড়ানো সেটা পাইনি। কিন্তু এখানে একটি নেগেটিভ দিক আমি মনে করবি, সেটি হচ্ছে যে এই যে করের যে বিষয়টা এবারকার বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য চাপটা কিন্তু বেড়েছে। হ্যাঁ, স্ল্যাবগুলোর মধ্যে রেট বেড়েছে, এবং করমুক্ত যে আয় সেটা আমরা মনে করেছি কিছুটা বাড়বে, কিন্তু সেটা খুব সামান্য বেড়েছে। কিন্তু একটা স্ল্যাব উঠিয়ে দিয়েছে সব, সেদিক থেকে কিন্তু এখন ট্যাক্স বেশি দিতে হবে। পাশাপাশি ভ্যাটের বিষয়টা তো আছে, আমরা দ্রব্যমূল্য তো আমরা দেখতেই পাচ্ছি। সব কিছু মিলে ওই জায়গাটায় কিন্তু আমরা জানি না কোনো ধরে রাখতে পারবে কিনা। এখন যদিও বলা হচ্ছে যে এই কারেন্ট যে অর্থবছর সেখানে 3.3 উপরে হতে পারে আমাদের জিডিপির গ্রোথ। পরের বছর একটু ভালো হওয়ার কথা বলতেছে বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
সেদিক থেকে যদি এইসব অনিশ্চয়তা থেকে যায় তাহলেও কিন্তু সেখানেও একটা মানে একটা সংশয় থেকে যায়। এক্সপোর্টের ব্যাপারে বারবার বলা হচ্ছে বহুমুখীকরণ, পণ্য বহুমুখীকরণ, বেশ কিছু পণ্য আমাদের যাচ্ছে, এছাড়া কি মেকানিজম করতে পারে? না, বহুমুখীকরণ এটা আছে, পাশাপাশি আমাদের বিশেষ করে আমাদের যে পাশের যে দেশগুলো আছে এই দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের আমি মনে করি যে ফ্রি ট্রেড বা নেগোসিয়েশন করে এই পণ্য বাড়ানো বা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টটার বিষয়ে যদি আরও সহজীকরণ করা যায় সেটা একটা হতে পারে। আর খাত মানে বহুমুখীকরণ প্লাস পণ্য বহুমুখীকরণ, অনেক পণ্য আছে বাংলাদেশে যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এটা চাহিদা আছে, সেই জায়গাগুলোতে আমাদের মানে গ্রাউন্ড ওয়ার্ক করে সেটা করতে হবে। সেটা আমরা দীর্ঘদিন থেকে, আমার 10-15 বছর থেকে বলা হচ্ছে যে বহুমুখীকরণ, কিন্তু সেরকম কোনো তেমনটা আমরা কিন্তু মেসেজ পাচ্ছি না। একটা বিষয় সেটা হচ্ছে যে এফটিএ যেটা বলছেন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, হ্যাঁ, সেটার জন্য আসলে যে শর্ত দরকার উভয় দেশে, আমরা কতটুকু অ্যাচিভ করি সেই সমস্ত? না, আমাদের তো মোটামুটিভাবে আমি মনে করি যে আমাদের অবকাঠামো থেকে শুরু করে ম্যান পাওয়ার সব কিছু কিন্তু আমাদের আছে। এখন শর্তগুলোর মধ্যে এটা কূটনৈতিক যে একটা মানে কি বলবো যে আলোচনার মাধ্যমে এই জায়গাগুলোতে আসা উচিত, যে আমরা যেমন সিঙ্গাপুরের সঙ্গে একটা আমি কিছুদিন আগে শুনলাম যে হওয়ার কথা। এটা কি পসিবল সিঙ্গাপুরের সাথে আমাদের? হ্যাঁ, সিঙ্গাপুরের আমরা অনেক কিছু আমাদের দেশ থেকে নেওয়ার মতন আছে, তার সেসব দেশে অবশ্যই পসিবল। এটার স্টাডিও হয়েছে, স্টাডি হওয়ার পরে তারাও সিগন্যাল দিয়েছে, হতে পারে শ্রীলঙ্কার সঙ্গে, হতে পারে চায়না তো বোধহয় অনেক আগে অফার দিয়েছে, চায়না বিশেষ বড় অর্থনীতি। সেই জায়গাগুলোতে আমাদের আসলে বিকল্প, যেহেতু আমাদের এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে 2026 সালে, এরপরে কিন্তু আমরা একটা চাপে পড়বো বলতে গেলে। সেই জায়গা থেকে আগে থেকে যদি এই কাজগুলো করা হচ্ছে, আমি মনে করি করা হচ্ছে, কিন্তু সেটি আরও নিবিড়ভাবে করা উচিত। আর সেক্ষেত্রে এই পণ্য বহুমুখীকরণ এক্সপোর্টে ব্যবসায়ীরা আসলে তাদের পাসপোর্ট কতটা এগিয়ে আসা দরকার, সরকারের কত? না, এর তো আসবে, তো ব্যবসায়ীরাই আসবে, নতুন নতুন তারা প্রপোজাল নিয়ে আসবে, তারাই তো আসবে। কিন্তু যেটা ব্যবসায়ীরা তো গত 5ই আগস্টের পর থেকে তাদের আস্থাহীনতা কিন্তু কাজ করছে, এবং তারা এই যে বিভিন্ন, বিশেষ করে বিদ্যুতের কথাটা বলি, যে গ্যাসের কথা, তারা কিন্তু বারবারই বলছে নিরবচ্ছিন্ন গ্যাস বা বিদ্যুৎ তারা চাচ্ছে। সে জায়গায় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ওই নিশ্চয়তাটা দেওয়া যায়নি। আপনাদের নিউজও তাই দেখা গেল যে আসলে গ্যাসের একটা দারুণ সমস্যা আর কি, যার কারণে কিন্তু আমরা আদানির সঙ্গে যে আমাদের কম্প্রোমাইজ করলাম বলতে গেলে। একটু যদি বলেন যে বকেয়ার বড় কিস্তি বাংলাদেশ পরিশোধ করলো, নেক্সট যে 43,70,00,000 পরে যে আমাদের বকেয়াটা পরিশোধ করতে হবে, সেটা আসলে সরকারের কি ভাবে কি মেকানিজম করতে পারে? সেটি তো 2 মাসের একটা, যেটা 2 মাসের এলসি তারা একটা দিয়েছে, হ্যাঁ, ঋণপত্র দিয়েছে। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যে গভর্নমেন্ট কিন্তু দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, যদিও প্রাইভেট চ্যানেলের এখানে ইনভলভমেন্ট আছে, সে কিন্তু গভর্নমেন্ট এটার দায়িত্ব নিয়েছে। সুতরাং এখন নিরবচ্ছিন্ন দেওয়ার কথা, যদি যে চুক্তিটা আছে, চুক্তিটা তো আগে আমরা জানতাম না বিশেষ করে, এখন চুক্তিটার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা হয়তোবা সুযোগ নেই, বিশেষ করে যে ওই চুক্তিটার মধ্যে কখনো হয়নি, যেটাকে বলে মানে যে টেন্ডার যে দেয় সেটা কিন্তু করা হয়নি চুক্তি। আর পরবর্তীতে যে প্রাইসের বিষয়টা তো একটা আছেই, এটা নিয়ে আলোচনার ব্যাপার আছে। সবচেয়ে যেটা এখানে বলা আছে যে নিরবচ্ছিন্ন, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে, হ্যাঁ, এই বিদ্যুৎ দেবে। কিন্তু সেই জায়গায় সাশ্রয়ী মূল্যটা বলতে ওই জায়গায় কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যটা পাইনি। এবং ইন্ডিয়াতে যে প্রাইভেট যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চেয়ে অনেক বেশি দামে, এবং সরকারি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রায় 63% বেশিতে আমাদের সঙ্গে তাদের এগ্রিমেন্টটা হয়েছে, 14 টাকা 2 পয়সা এরকম একটা। সেখানে কিন্তু বড় একটা অঙ্ক ভর্তুকি দিতে হচ্ছে, অন্যান্য দেশের তুলনায় আমাদের কাছে বেশি নিয়েছে। হ্যাঁ, এবং সে জায়গায় কিন্তু আমাদের বর্তমান সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা হলো কম্প্রোমাইজ করেছে কিন্তু, হ্যাঁ, করে কিন্তু তারা এই বিদ্যুতের কারণ 1/10% কিন্তু আমরা বিদ্যুৎ সেই ওই আদানির দুটো থেকে পাই আমরা সোর্স থেকে, এবং 1600 মেগাওয়াট, এটা কিন্তু কম না কিন্তু। সুতরাং সে কারণে আইনিটাকে পাশে রেখে কিন্তু প্রশাসনিক আমরা সমঝোতার মাধ্যমে এই অবস্থায় এসেছি। তবে এটা যাতে আবার কোনো ধরনের সমস্যায় না যায় সেদিকেও কিন্তু আমাদের
নজর দিতে হবে। পাশাপাশি আমি বলবো যে দেশে যে আমাদের সক্ষমতার যে কথাটা বলা হচ্ছে সেটা দৃশ্যমান করতে হবে, বিশেষ করে নবায়নযোগ্য এনার্জির যেটা আমরা আছে, প্লাস গ্যাস ভিত্তিক যেটা, আর গ্যাসের নতুন নতুন যে আমাদের সোর্স খুঁজতে হবে। তা না হলে কিন্তু আমার বিদ্যুতের জায়গাটা, কারণ আমরা এক্সপোর্ট বাড়ছে, সেখানে গ্যাস বিদ্যুৎ যদি দেওয়া না যায় তাহলে কিন্তু সেখানেও একটা হ্যাম্পার হবে। ডক্টর ইসলাম, আমরা আলোচনা শেষ পর্যায়ে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম সামষ্টিক অর্থনীতি এবং ভারত থেকে যে বিদ্যুৎ আদানি কোম্পানির মাধ্যমে আমরা নিয়ে আসছি সেটির বকেয়া বিল পরিশোধ, সার্বিক বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম।